পরিবেশ অধিদপ্তরের 5 বছরের হিসেব। নীতিমালা তৈরি 1 বছরও বন্ধ হয়নি গৃহকর্মী নির্যাতন। গত বছরে 43 জনের মৃত্যু। নির্যাতন বন্ধে প্রয়োজনে আইন করা হবে। পূর্বাঞ্চল রেলের প্রায় 1250 লেভেল ক্রসিং এর মধ্যে 700-ও বেশি অবৈধ। অসচেতনতার পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থার দায়িত্বহীনতায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শহর জুড়ে নানা উন্নয়নমূলক কাজের ফলে সৃষ্ট ধূলিকণায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। শীতের সময় ঢাকার বাতাসে ভয়ঙ্কর বিষ। বন বিভাগের অসাধু কর্মচারীদের সঙ্গে যোগসাজশে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করছে চোরাকারবারীরা। জনপ্রতিনিধিদের অনুমতি পাওয়ার দাবি। এবং রাজধানীর প্রথম সালের 15টি স্কুলে ভর্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। 12 জানুয়ারির মধ্যে চিঠির উত্তর দিতে নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শর্মিন। গৃহ শ্রমিকদের সুরক্ষায় নীতিমালা তৈরির 1 বছর পেরিয়ে গেলেও বন্ধ করা যায়নি গৃহকর্মীদের উপর নির্যাতন ও সহিংসতার মতো ঘটনা। বরং দিন দিন নৃশংসতা যেন বেড়েই চলছে। শুধুমাত্র গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী গত 1 বছরে নির্যাতনের শিকার হয়ে 43 জন গৃহকর্মী মারা গেছেন। মামলার দীর্ঘসূত্রিতা ও দৃষ্টান্তমূলক শাস্তি না হয় এ ধরনের ঘটনা বাড়ছে বলে মনে করেন আইনজীবীরা। নির্যাতন বন্ধে প্রয়োজনে আইন করা হবে বলেও জানালেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। বিস্তারিত ফেরদৌস লিপি রিপোর্টে। সেদিন অনেক কিছু হয়েছে। আমি যে বাড়ির কথা কইছি হেঙ্গামার মাস তার দিয়ে মাসে কাজ করতেছি আর ইস্তারি সময় মারার কথা কইলো মারে। 9 বছর বয়সী জান্নাত এভাবেই তার উপর নির্যাতনের ঘটনা বর্ণনা দিয়েছে। দুঃসহ সেই দিনগুলো এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। প্রায় 4 মাস চিকিৎসাধীন থাকার পর এখন অনেকটাই সুস্থ সে। তবে অভাবের তাগিদে অন্যের বাসায় কাজ করতে আসা জান্নাতরা হয়তো সারা জীবনই এই নির্যাতনের চিহ্ন বয়ে বেড়াবে। শুধু একজন জান্নাতেই নয়, দেশে প্রতিনিয়ত গৃহ শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছে, যার বেশিরভাগই রয়ে যায় অজানায়। 1 বছর আগে গৃহ শ্রমিকদের সুরক্ষায় নীতিমালা তৈরি হলেও এখনো ভোর থেকে শুরু হওয়া তাদের কাজের নেই কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা। অনেক সময় বঞ্চিত হয় ন্যূনতম মানবিক অধিকারটুকু। বেসরকারি সংস্থা বিলসের তথ্য অনুযায়ী সারা দেশে গত 5 বছরে 225 জন নির্যাতিত গৃহ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 161 জন। এর মধ্যে 2016 সালে 64 জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন আর মৃত্যু হয়েছে 43 জন। শরীর খারাপ তাহলে ওই অবস্থায় কাজ করে। পরের মানুষ তো আর এটা বোঝে না, তাদের কাজ হলে একদিন যদি এমনি ছুটি নেই এর বেতন কাটতে রাখে। ছোট নাই বড় নাই, থাপ্পড় মারে, গাড়ি দেয়, গালাগালি করে। প্রভাবশালী যারা এখানে আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বের হয়ে যায়। আমরা দেখেছি যে টাকা মিনিমাইজ হয়ে যায়। এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় সুরক্ষার পাশাপাশি অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার কথা বলছেন সংশ্লিষ্টরা। ইতিপূর্বে যে নির্যাতনগুলো হয়েছে সেই নির্যাতনগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, পাশাপাশি এটা দ্রুত বিচার আদালতে বিচার হতে হবে। নীতিমালার ভিতরে সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো আছে, কিভাবে কার মাধ্যমে কি করা হবে এগুলো নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করা উচিত। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, নীতিমালা বাস্তবায়নের জন্য ইতিমধ্যে মনিটরিং টিম সহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের স্টেক হোল্ডার আছে, এনজিও সহ, তাদেরকে নিয়ে আমরা একটা মনিটরিং সেল করেছি। প্রয়োজনে এই সরকার এই গৃহকর্মী নীতিমালাকে আইনে রূপান্তর করবে। বেসরকারি সংস্থা বিলসের পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র দেশের শহরগুলোতে 9 লাখের মতো গৃহকর্মী রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে আজ থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী উন্নয়ন মেলা। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ময়মনসিংহের টাউন হল চত্বর থেকে একটি র্যালি বের হয়েছে। সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ। এছাড়া রাজশাহী কলেজ মাঠে সকাল থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী উন্নয়ন মেলা। সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান। প্রথমেই চলে যাচ্ছি হারুনুর রশিদের কাছে। হারুন,
সারা দেশব্যাপী আজ যে উন্নয়ন মেলা শুরু হয়েছে, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার জন্য যে উন্নয়ন মেলা, সেই উন্নয়ন মেলার ময়মনসিংহেও শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এখানে টাউন হল চত্বরে আমরা এই মুহূর্তে আছি। এখানে একটি বর্ণাঢ্য র্যালির উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যেই। জেলা প্রশাসক এই র্যালির উদ্বোধন করবেন এবং সরকারের যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা যারা আছেন তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন। বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার যারা কর্মী রয়েছেন তারাও এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে এই উন্নয়ন মেলার যে র্যালি বা বর্ণাঢ্য শোভাযাত্রা সেটি শুরু হবে এবং এই র্যালি বা শোভাযাত্রার উদ্বোধন করবেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মেজবাহুল আলম, তিনি উদ্বোধন করবেন। ইতিমধ্যেই কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন এবং এই র্যালির পরে টাউন হল চত্বর থেকে র্যালিটি শুরু হবে। এই র্যালিটি জেলা স্কুল মোড়, নতুন বাজার হয়ে ফায়ার সার্ভিসের সামনে দিয়ে সেটি যাবে শহরের সার্কিট হাউস জিমনেশিয়ামে। সেই জিমনেশিয়ামে মেলার আয়োজন করা হয়েছে, 3 দিনব্যাপী মেলা। সেই মেলাতে আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে 74টি স্টল থাকবে। এই 74টি স্টলের মাধ্যমে সরকারের বিভিন্ন যে সংস্থা রয়েছে বা বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যে অন্য সহযোগী সংস্থা রয়েছে সেই সব সংস্থার স্টল থাকবে এবং এখানে বিগত সময়ে সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো রয়েছে সেই উন্নয়ন কর্মকাণ্ডের এখানে প্রদর্শনী করা হবে। এছাড়া যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল্ড এমডিজি বা এসডিজি সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেওয়া হবে যে সরকার আন্তর্জাতিক পর্যায়ের রূপরেখা মেনে কিভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে এবং প্রধানমন্ত্রীর যে 2021 সাল পর্যন্ত একটা রূপরেখা রয়েছে এবং 2041 সাল পর্যন্ত যে একটি রূপরেখা রয়েছে সেই রূপরেখার আলোকে কিভাবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে বা অগ্রগতি কি সেই বিষয়গুলো এখানে প্রদর্শিত হবে। বিশেষ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর বাস্তবায়ন এবং ঢাকা ময়মনসিংহ 4 লেন সমাপ্তকরণ এবং ঢাকা থেকে চট্টগ্রাম 4 লেনের কাজ এবং শহরের বিভিন্ন জায়গায় যে ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় উড়াল সেতু হয়েছে, মেট্রো রেল প্রকল্প চালু নেওয়া হয়েছে, এইসব বিষয়ে সাধারণ মানুষকে ধারণা দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে এবং যোগাযোগ ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে সব মিলিয়ে সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড সেই সম্পর্কেই একটা ধারণা দেওয়া হবে এই উন্নয়ন মেলার মাধ্যমে। মেলাটি 3 দিন পর্যন্ত চলবে। তো এই ছিল আসলে ময়মনসিংহের উন্নয়ন মেলার সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি রাজশাহীতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। উন্নয়ন মেলা, সেই উন্নয়ন মেলা কিন্তু শুরু হয়েছে আজকে রাজশাহীতেও এবং আমরা সকাল 9টার সময় দেখেছি রাজশাহী নগর ভবনের গ্রিন প্লাজার সামনে কিন্তু সেই উন্নয়ন মেলার যে বর্ণাঢ্য শোভাযাত্রাটি সেটি অনুষ্ঠিত হয়েছে এবং নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এখন কিন্তু রাজশাহী কলেজের এই মেলা প্রাঙ্গণে এসে সেই র্যালিটি শেষ হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই র্যালিটি এখানে শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেলা প্রাঙ্গণে কিন্তু সকাল থেকেই বেশ সমাগম হয়েছে দর্শনার্থীদের এবং এখানে রাজশাহী কলেজের এই প্রাঙ্গণে এই মাঠে প্রায় 70টি সরকারি, বেসরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো নিয়ে কিন্তু তাদের স্টলগুলো সাজিয়েছে এবং এখনো অনেকেই কিন্তু প্রস্তুতি নিয়েছে। আমরা এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জোনাল স্টেশন অফিস রাজশাহী এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সহ আরো বেশ কিছু প্রতিষ্ঠানকে দেখতে পাচ্ছি যারা তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো কিন্তু এখানে নিয়ে এসেছে এবং একটু জানিয়ে রাখি যে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু মেলার পাশে যে আলোচনা সভা কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু জনাব ফজলে হোসেন বাদশাহ, রাজশাহী সদর আসনের এমপি, তিনি এটি উদ্বোধন করবেন। এছাড়া বেগম আক্তার জাহান, সংসদ সদস্য আয়নউদ্দিন এবং পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুইয়া তিনি এখানে আসবেন এবং এটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সকল প্রতিষ্ঠানগুলো তাদের কর্মকাণ্ডগুলো সাধারণ জনগণের কাছে তুলে ধরার জন্য কি ধরনের উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে এবং কিভাবে জনগণ এর সঙ্গে সম্পৃক্ত হতে পেরে তাদের সেই সুবিধাগুলো নিতে পারে সেগুলো কিন্তু এখানে প্রতিটি স্টল থেকে জানানো হচ্ছে। এবং সাথীরা, আমরা এখানে তাদের সাথে যখন কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে যে সরকারের যে কোনো উন্নয়নমূলক কাজ আসলে সাধারণ মানুষ কিভাবে সেটার সুবিধা পাবে সেই বিষয়গুলো নিয়ে তারা এখানে তাদের সাধারণ মানুষকে, দর্শনার্থীদেরকে তথ্য দিবেন। এছাড়া কি কি উন্নয়ন কাজগুলো হয়েছে যেটা কিনা দেশের কৃষি ক্ষেত্র থেকে
থেকে শুরু করে সকল ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো জানানো হবে। এছাড়া উন্নয়নমূলক নানা ধরনের সেমিনার কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে আয়োজন করা হয়েছে। তো উন্নয়ন মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাথীলা, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ জনগণকে ধারণা দিতে দেশব্যাপী আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী উন্নয়ন মেলা। সে খবর জানাতে আমাদের সাথে ময়মনসিংহ টাউন হল চত্বর থেকে যোগ দিয়েছিলেন হারুনুর রশিদ এবং রাজশাহীর কলেজ মাঠের সামনে থেকে যোগ দিয়েছিলেন রাকিবুল হাসান। পূর্বাঞ্চল রেলের 730টি লেভেল ক্রসিং এর মধ্যে 719টি অবৈধ। সাধারণ মানুষের অসচেতনতার পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার দায়িত্বহীন আচরণের কারণে বৈধ অবৈধ লেভেল ক্রসিংগুলো এখন পূর্বাঞ্চল রেলের গলার কাটা। এসব ক্রসিংয়ে কোনো গেট কিংবা গেটম্যান না থাকায় প্রায়শই ঘটছে দুর্ঘটনা। নিয়ম না মানায় দুর্ঘটনা ঘটছে বৈধ রেল ক্রসিংয়েও। বিস্তারিত কমলদের রিপোর্টে। পূর্বাঞ্চলে ১,৫০০ কিলোমিটারের কম রেলপথে সরকারি হিসেব অনুযায়ী লেভেল ক্রসিং রয়েছে ১,২৩০টি। এর মধ্যে বৈধ লেভেল ক্রসিং ৫১১টি আর অবৈধ ক্রসিং ৭১৯টি। ২৯৭টিতে গেট ব্যারিয়ার থাকলো ৭২২টি গেট ব্যারিয়ার বিহীন, আর গেটম্যান রয়েছে মাত্র ২৯৯টি ক্রসিং এ, যার ফলে ঘটছে রেল দুর্ঘটনা। বোর্ডের মধ্যে লেখা থাকে কিন্তু তারপরেও মানুষ সতর্ক হয় না যে যেখানে ম্যান নাই সেখানে তার নিজ দায়িত্বে পার হওয়ার কথা, কিন্তু সেই নিজ দায়িত্বটা যেভাবে সচেতন হওয়া দরকার সেভাবে সচেতন হয় না। রেলওয়ে পূর্বাঞ্চলের 12টি থানা এলাকার মধ্যে সবচেয়ে বেশি 116টি অনুমোদনহীন ক্রসিং রয়েছে লাকসামে। এরপর ময়মনসিংহে 106টি অনুমোদনহীন ক্রসিং রয়েছে। সবশেষ গত 28 ডিসেম্বর চট্টগ্রামের 16 শহর স্টেশনের পাশে অবৈধ লেভেল ক্রসিং এ দুর্ঘটনায় নিহত হয়েছে মা ও মেয়ে। অবৈধগুলোর মধ্যে আমাদের একটা কনফিউশন থাকে, টুশাল বাজায় গাড়িতেও স্পিড রিডিউস করা সম্ভব না, সামনে কিছু পড়লে তখন পড়ে যাবে, আর করার কিছু থাকে না। শুধু অবৈধ লেভেল ক্রসিং গুলো নয়, সমস্যা রয়েছে বৈধ ক্রসিং গুলোতেও। নিয়ম অনুযায়ী সবগুলো বৈধ ক্রসিং এ গেট ব্যারিয়ার এবং গেটম্যান থাকার কথা, কিন্তু অর্ধেক বৈধ লেভেল ক্রসিং এ কোনো গেটম্যান নেই। চট্টগ্রামে যার সংখ্যা 156টি। আমার এখানে ব্যারিয়ার আছে 4টা, ঠিক আছে, তার মধ্যে 2টা ব্যারিয়ার হইছে আপনার এক হ্যান্ডেলিং এ পড়ে, আর 2টা দুইজনও ফালাইতে হয়, আমরা এক্সট্রা হইছে 2জন। সিগন্যাল ফালানোর পর রং সাইডে আপনার অপোজিটে বিভিন্ন প্রশাসনের গাড়ি ঢুকে এবং সেগুলোকে সিগন্যাল দেওয়ার পরও তারা সিগন্যালগুলো মানে না। তবে রেল কর্তৃপক্ষ বলছে নানা সীমাবদ্ধতার কারণে বৈধগুলো তদারকি করতে না পারলেও অবৈধগুলোকে আধুনিকায়নের ব্যবস্থা নেওয়া হচ্ছে। রেল ক্রসিং গুলোর বিষয়ে একটা প্রজেক্ট কাজ করতেছে, তারা এখানে কিছু যন্ত্রপাতি বসাতে পারে যেটা ট্রেন আসলে পরে আপনার সেন্সরে এটা বেল বাজবে। রেলওয়ের তথ্য অনুযায়ী ইউনিয়ন পরিষদ, পৌরসভা, স্থানীয় সরকার বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, সিটি কর্পোরেশনই বেশিরভাগ অবৈধ লেভেল ক্রসিং তৈরি করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতি বছরই বাড়ছে শিক্ষার্থীদের খণ্ডকালীন কাজের সুযোগ। মেলার পরও বিভিন্ন ছুটিতে কাজ করার আগ্রহ। পরিবেশ অধিদপ্তরের 5 বছরের হিসেব জানান দিচ্ছে, বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতে রাজধানীর বাতাস থাকে অতি ভয়ঙ্কর পর্যায়ে। অন্যান্য গ্যাসীয় উপাদান সহনীয় মাত্রায় থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে মেগাসিটি জুড়ে চলা উন্নয়ন কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে ধূলিকণার পরিমাণ। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, পৃথিবীতে বায়ু দূষণের হিসেবে বাংলাদেশের অবস্থান 4র্থ, আর দূষিত নগরের মধ্যে ঢাকার স্থান 23তম। বিশেষজ্ঞরা বলছেন, দেশে বছরে 3,500 মানুষ বায়ু দূষণজনিত অসুখে মারা যান। মেগাসিটি ঢাকার বায়ু দূষণ নিয়ে আমার করা একটি প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। প্রতিটি ভোর এখানকার বাসিন্দাদের প্রতিশ্রুতি দেয় এক নির্মল পরিবেশের। নগরের বিলাসিতা আর জাঁকজমকপূর্ণ জীবন গ্রামের মানুষকে প্রতি বছর এ ধরনের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে শহরে। বাংলাদেশের গ্রামগুলো থেকে প্রতি বছর রাজধানী ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছেন 51,70,000 মানুষ। দেশের মোট আয়তনের ঢাকার আয়তন যেখানে মাত্র 1%, সেখানেই বসবাস করছে মোট জনসংখ্যার 12% মানুষ। বেসরকারি এক তথ্য মতে, কাঙ্ক্ষিত সেই শহরে প্রায় 25% মানুষ বসবাস করে বস্তিতে, ঘিঞ্জি আর অস্বাস্থ্যকর পরিবেশে। এত ধুলাবালু মুহ দেয়, একসময় পেট খারাপ করে, ঠান্ডা লাগে, কাশি। আর যারা সেই বিলাসী জীবনের একটু একটু ছোঁয়া পেয়েও যান, তারাও রেহাই পান না দূষণ থেকে। ধুলাবালিতে আমাদের মাথা গাও চুলকায়। এই পরিবেশ অতি ভয়ঙ্কর হয়ে ওঠে শীতে। এ সময় শহর জুড়ে বেড়ে চলে নানা উন্নয়ন কর্মকাণ্ড।
ঘরবাড়ি নির্মাণের ধুলোবালি নগরবাসীর নিত্যদিনের সঙ্গী। এ ধরনের আবর্জনা বর্ষা কম থাকায় তা ধুয়ে যেতে পারে না। কেবল ধুলো নয়, যানবাহনের 70 থেকে 80% ত্রুটিপূর্ণ ইঞ্জিন থেকে প্রতিনিয়ত তৈরি হচ্ছে বিষাক্ত কার্বন মনোক্সাইড। এয়ার পলিউশনের কারণে শ্বাসকষ্ট, ধুলোবালিতে নাকটা কান পুরো জাম হয়ে থাকে। নভেম্বর থেকে এপ্রিল মাসে ঢাকার আশপাশে চলে ইটভাটার কাজ। জাতিসংঘের প্রতিবেদন বলছে দেশে গ্রিনহাউস গ্যাসের সবচেয়ে বড় উৎস এই ইটভাটা। খুশখুশি কাশ, তারপরে আপনার ময়লা প্রচন্ড হয়, ধুলে মাথা ময়লা হয়ে যায়। চিকিৎসকরা জানালেন দেশের প্রায় 2 কোটি মানুষ বায়ু দূষণজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। মোস্টলি নাক কান গলার যে অসুখগুলা সেগুলি বেড়ে যায়। সর্দি হওয়া, হাঁচি লাগা, অ্যালার্জিক যে কোনো একটা ম্যানিফেস্টেশন, ড্রাই কাশি হওয়া, ঢাকা কফ, মানে কোনো কারণ নাই, শুধু এই ডাস্ট ইনহেলেশনের জন্য হচ্ছে। বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুসারে ঢাকায় দূষণের মাত্রা কেমন। গ্যাসিয়াস ম্যাটারটা একদম একেবারে শুধু নক্স বাদে সবগুলো একেবারে মার্জিনের নিচে স্ট্যান্ডার্ড একটা পর্যায়ে আছে, এবং নক্স যেটা নাইট্রিক অক্সাইড বলে এটা অনেক সময় কাছাকাছি চলে যায়। আর যদি আমরা পার্টিকুলার ম্যাটারের কথা বলি, ঢাকা শহরে কনস্ট্রাকশন তো অনেক বেড়ে গেছে। কনস্ট্রাকশনগুলো হলেও যাতে ওপেন না হয়, আর ব্রিক ফিল্ডগুলো তো বাড়ছে দিন দিন। মেগাসিটি ঢাকাকে বসবাসযোগ্য করতে সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক সহ সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গুলশানে পুড়ে যাওয়া ডিএনসিসি মার্কেটের সামনে জায়গায় কাঁচা বাজার ব্যবসায়ীদের দোকান করার প্রস্তুতি চলছে। সেখানকার খবর জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি রিপোর্টার শাহরিয়ার দ্বীপের কাছে। দ্বীপ, যে গুলশানের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার রেশ কিন্তু এখনো কাটেনি। আজকের এই দিনটিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি শুক্রবার থেকে যে পাকা মার্কেটটি শুরু হয়েছে, সেই পাকা মার্কেট কিন্তু আজকেও খুলেছে, এবং পাকা মার্কেটের ভিতরে যে অংশগুলি আসলে আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে, সেই নষ্ট জায়গাগুলো কিন্তু তারা ঠিক করছে। এছাড়া আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি যে আমার পিছনে কিছু বাস দাঁড়িয়ে আছে। এই বাসগুলি মূলত আসলে হচ্ছে যে ওই যে পাকা মার্কেটের পাশে একটি কাঁচা মার্কেট ছিল, সেই কাঁচা মার্কেটটি কিন্তু এই গুলশান ডিএনসিসি মার্কেটের সামনে যে খালি জায়গা আছে, সেই খালি জায়গা কিন্তু সিটি কর্পোরেশনের উদ্যোগ থেকে কাঁচা মার্কেটে যে 291টি দোকান ছিল, সেই 291টি দোকান কিন্তু অস্থায়ীভাবে তৈরি করে দেওয়া হবে বলে মেয়র জানিয়েছিলেন। সেই উদ্যোগের অংশ হিসেবে কিন্তু গতকাল থেকে এই কাঁচা মার্কেটে কিন্তু অস্থায়ী দোকানগুলো নির্মাণ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যে সামনের খালি জায়গাটি আছে, সেই খালি জায়গা কিন্তু পাকা মার্কেটে ছোট ছোট গর্ত করে বাঁশের মাধ্যমে কিন্তু 291টি দোকান করে দেওয়া হবে অস্থায়ীভাবে তাদেরকে। তা আমাদেরকে যতটুকু জানিয়েছে এখানকার কাঁচা মার্কেটের ব্যবসায়ীরা যে তাদেরকে প্রাথমিকভাবে আসলে 5 ফিট করে জায়গা দেওয়া হচ্ছে, এই জায়গায় তারা আপাতত আসলে দোকানটি শুরু করতে চাচ্ছেন। এছাড়া আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে পারি যে আজকে থেকে কিন্তু তারা আসলে মার্কেটের সামনে যে খালি জায়গাটি রয়েছে, সেই খালি জায়গায় কিন্তু অস্থায়ীভাবে কাঁচা বাজারের ব্যবসায়ীরা কিন্তু তাদের ব্যবসা শুরু করেছেন। অর্থাৎ তারা আসলে বলতে চাচ্ছেন যে আগুনের কারণে আসলে তাদের এমনিতেই অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু তারা যদি আসলে সহসা তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে না পারে, তাহলে তারা আরো ক্ষতির সম্মুখীন হবে। তো তাই তারা চেষ্টা করছে আসলে ছোট ছোট করে হলেও ব্যবসাটি শুরু করার জন্য। এছাড়াও কিন্তু এখানে পাকা মার্কেটে কিন্তু একই অবস্থা। পাকা মার্কেটে কিন্তু আসলে যেভাবে পারছে, যতটুকু পারছে তাদের দোকানটি খোলার চেষ্টা করছেন, বা দোকানে যদি ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতিগুলো ঠিক করার চেষ্টা করছেন, এবং তারা আসলে চাচ্ছেন যে দোকানটি খোলা রাখতে। তারা আমাদেরকে যেটি বলেছেন যে আসলে দোকান খোলা রাখলেও কিন্তু আসলে তেমন একটা কাস্টমার তারা পাচ্ছেন না এখানে। তো এছাড়াও হচ্ছে এখানকার কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে, যার কারণে আসলে অনেকে আমরা দেখতে পেয়েছি যে মোমবাতি বা চার্জার লাইট দিয়ে আসলে দোকান চাচ্ছে। এছাড়া আশেপাশের মার্কেটগুলোর কিন্তু ইলেকট্রনিক লাইন বন্ধ রয়েছে। তারা যেটি করছে আসলে জেনারেটর দিয়ে আসলে বৈদ্যুতিক লাইনের মাধ্যমে তারা আসলে ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া কিন্তু অন্যান্য দিনের মতো আজও কিন্তু যে ধ্বংসস্তূপ রয়েছে, সেই ধ্বংসস্তূপের কাজ সরানোর কাজ করা হচ্ছে বুলডোজার দিয়ে। এছাড়া এখানে ফায়ার সার্ভিসের লোকজন রয়েছেন, সিটি কর্পোরেশনের লোকজন রয়েছে। আমরা আজকেও দেখতে পেয়েছি যে আজকেও কিন্তু আপনার বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এছাড়া কিন্তু যে ধ্বংসস্তূপ রয়েছে, সেই ধ্বংসস্তূপগুলো কিন্তু বড় বড় ভারী যন্ত্রপাতি দিয়ে, বুলডোজার দিয়ে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সেই ধ্বংসস্তূপগুলো সরানোর চেষ্টা করছেন। তো আসলে সর্বশেষ এটাই বলে শেষ করতে চাই এখান থেকে যে এখানে আসলে কাঁচা মার্কেটের ব্যবসায়ীদের জন্য আসলে অস্থায়ী দোকানপাট নির্মাণের কার্যক্রম চলছে। হয়তোবা তারা আজকে বিকালে কিংবা কালকে সকাল থেকে হয়তো এখানে বসা শুরু করতে পারে। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে শাতিলার কাছে। গুলশানের ডিএনসিসি মার্কেট এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন শাহরিয়ার দ্বীপ। তিনি জানাচ্ছিলেন মার্কেটের কাঁচা বাজারের ব্যবসায়ীরা নতুন করে দোকান তৈরি শুরু করেছেন। রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ঘুষের টাকা লেনদেনের সময় হাতে নাতে এক উপসচিবকে গ্রেফতার করেছে দুদক। দুদকের কর্মকর্তারা জানায় গত রাত 8:30টার দিকে খিলগাঁওয়ের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই কর্মকর্তার নাম মিজানুর রহমান।
তিনি উপসচিব হিসেবে সড়ক ও জনপথ বিভাগের পেট্রোল পাম্প অনুমোদন দেওয়ার বিষয়টি দেখাশোনার দায়িত্বে ছিলেন। এর আগে 10 লাখ টাকার বিনিময়ে পেট্রোল পাম্পের অনুমোদন পাইয়ে দেওয়ার জন্য 1,90,000 টাকা ঘুষ নেন বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়। রাতে খিলগাঁওয়ের একটি হোটেলে 50,000 টাকা ঘুষের লেনদেনের সময় হাতে নাতে ওই কর্মকর্তাকে গ্রেফতার করে দুদক। এ বিষয়ে দুদকের পক্ষ থেকে খিলগাঁও থানায় একটি দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে একটা তদন্ত প্রতিবেদনে তার পক্ষে রিপোর্ট করিয়ে দেওয়ার জন্য 50,000 টাকা ঘুষ হাতে নাতে ঘুষ দেওয়ার সময় আমরা হাতে নাতে তাকে খিলগাঁয়ের বিএসসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ইতিমধ্যে ওই বাদী আমাদের সোর্স সে 1,90,000 টাকা শোধ করেছে এবং সে সর্বমোট 10 লক্ষ টাকা দাবি করেছে। মামলা দণ্ডবিধির 161 ধারা 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় মামলা রুজু করা হয়েছে। ভর্তির ক্ষেত্রে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে রাজধানীর প্রথম সারির 15টি শিক্ষা প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে তারা। চিঠিতে আগামী 12 জানুয়ারির মধ্যে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণ হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। এদিকে দুদকের তালিকায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা জানিয়েছেন চিঠি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। সন্তানকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য বছর শুরুর আগেই নানা তোড়জোড় শুরু করেন অভিভাবকরা, কিন্তু আসন সংখ্যার বিপরীতে ভর্তিচ্ছুর সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ায় অনেক ক্ষেত্রেই ওঠে ভর্তি বাণিজ্যের অভিযোগ। এ ধরনের অভিযোগ হাতে পাওয়ার পর তা খতিয়ে দেখতে এবার মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। রোববার ভিকারুন্নিসা নূন স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল সহ রাজধানীর প্রথম সারির 15টি স্কুলের প্রধানকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। চিঠিতে বিভিন্ন শ্রেণীতে শূন্য আসনের সংখ্যার পাশাপাশি জানতে চাওয়া হয়েছে ভর্তি পদ্ধতি ও নীতিমালা সম্পর্কে। আগামী 12 জানুয়ারির মধ্যে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। 2 সদস্যের একটি টিম গঠন করেছে কমিশন। আমার অনুসন্ধানকারী কর্মকর্তা তিনি প্রকাশ্যে গোপনে সব রকম অনুসন্ধান করবেন, উদ্ঘাটন করবেন যে আসলে এখানে কোনো অবৈধ লেনদেন হয়েছে কিনা। সেখানে যদি দেখা যায় যে ম্যানেজিং কমিটি দায়ী, তাহলে ম্যানেজিং কমিটির সদস্য যারা এই সিদ্ধান্ত গ্রহণের সাথে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবার যদি দেখা যায় যে না কোনো শিক্ষক এটার সাথে জড়িত রয়েছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে দুদকের পাঠানো চিঠি এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই পৌঁছায়নি। চিঠি না পাওয়া এমন একটি প্রতিষ্ঠান আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ জানান, চিঠি হাতে পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। দুদক থেকে আমাদের কাছে চিঠি আসলে আমরা এর জবাব দেব এবং যে ধরনের বক্তব্য বা যে ধরনের কথা আসছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ডিজি অফিসে আমাদের মেধা তালিকা করে দিছে, আমরা সেই মেধা তালিকার বাইরে একটাও কোনো ভর্তি প্রক্রিয়া আমরা সম্পন্ন করি নাই। ভর্তি বাণিজ্যের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রধান করা হয়েছে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলিকে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, কুড়িগ্রামে বাণিজ্যিকভাবে চলছে শিমের আবাদ। ভালো ফলনের পাশাপাশি দামও পাচ্ছেন চাষিরা। একজনের সাফল্য পথ দেখাচ্ছে অন্যদেরও। চোরা কারবারিদের হাতে ধ্বংস হচ্ছে উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চল। বন বিভাগকে ম্যানেজ করে প্রতিদিন বন থেকে গাছ কাটছে তারা। শুধু বন বিভাগ ও চোরা কারবারি নয়, অবৈধ এ কাঠ ব্যবসার সঙ্গে জড়িত সরকারি বিভিন্ন দফতরও। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। বরগুনা থেকে এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বরগুনার পাথরঘাটায় সমুদ্র উপকূল জুড়ে গড়ে তোলা হয়েছে সংরক্ষিত বনাঞ্চল। বনটির ঢোকার মুখে সবুজে ঘেরা চিত্র মুগ্ধ করলেও এর শেষ প্রান্তে আসলে সবাই অবাক হন। এখানে দেখা যায় হাজার হাজার ম্যানগ্রোভ প্রজাতির গাছ কেটে নেওয়া হয়েছে। বনে ঢুকতেই দেখা হয় চোরাকারবারীদের সাথে। গাছ কাটতে ব্যস্ত তারা। সংসদ সদস্য থেকে শুরু করে কাউন্সিলর পর্যন্ত সবাই গাছ কাটার অনুমতি দিয়েছে বলে তারা দাবি করে। চেয়ারম্যান, এমপি সবাই মর্দনে সুপারিশ করে যে দাও, গরিব মানুষ অসহায় কিভাবে খাইবে, এই জন্য আমি শুকনো কাঠ জ্বালানি কাঠ বেশি চলিয়া এই সকাল হইতে সন্ধ্যা আবার বিকেলের জোয়ারে চল্লি জম ঘন্টাগুলো 800 টাকা ডেলি। একদিনে 2টা গাছ কাটে টাইনে নিয়ে ভরতে ভরতে আজকের দিন শেষ। বন থেকে কাটা গাছ নিয়ে এসে চোরাকারবারীরা বাড়িতে তৈরি করে লাকড়ি, আর রাতের আধারে তা পাচার হয় সরকারি দপ্তর ও বাজারে। মাঝরাতে লাকড়ি বোঝাই একটি ভ্যানের পিছু নিয়ে দেখা যায় এটা যাচ্ছে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
50 শয্যার হাসপাতালটির বেশ কয়েকটি রুম, বারান্দা ও আঙিনা লাকড়িতে ভরা। হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিদিন রোগী ও স্টাফদের 3 বেলা রান্না করছে এই লাকড়ি দিয়ে। শুধু হাসপাতাল নয়, পুলিশ ফাঁড়ি ও বিভিন্ন কারখানায় চোরাই এই লাকড়ি ব্যবহার করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এ ব্যাপারে কিছুই জানে না। আর পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা কর্মকর্তা জানালেন করাত কল থেকে লাকড়ি কেনা হয়। না, এটা ব্যাপারে আমি কিছু জানি না এবং এটা আমাদের এই ব্যাপারে যে এই প্রথম শুনলাম আমি। এদিক থেকে আর দিয়ে যায়, আমরা তো সমিলে বলে আসি, সমিলে কাঠগুলো এখানে আমাদের কাছে পাঠিয়ে দেয়। এই পর্যন্ত আমরা তো এখানে আনে পড়ি। বন কর্মকর্তাকে তার অফিসে পাওয়া না গেলেও মোবাইল ফোনে জানান শুধু সরকারি দপ্তর নয়, উপজেলার সবাই সংরক্ষিত বনের কাঠ লাকড়ি হিসেবে ব্যবহার করে। আমরা পাথরঘাটার সবাই মিলে জঙ্গলের কাঠ ছাড়া আর কার বাড়িতে গাছ আছে লাকড়ির কাঠ, আমার জঙ্গল ছাড়া কেউ জ্বালানি আর ব্যক্তিগত কারো গাছ কেটে জ্বালানি করে না। বন বিভাগের পাথরঘাটা রেঞ্জে হরিণঘাটা, চরদুয়ানি, চর লাঠিমারা ও ট্যাংরা নামের 4টি বিটে 25,000 একরেরও বেশি বনভূমি আছে। সময় সংবাদ, বরগুনা। সাম্প্রদায়িক উগ্রবাদ ভেতরে ভেতরে শক্তিশালী হওয়ায় বড় ধরনের হামলার আশঙ্কা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদলের 25তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। এ সময় দল ভারী করতে কোনো অপশক্তিকে আশ্রয় প্রশ্রয় না দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান তিনি। অপশক্তির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান ওবায়দুল কাদের। সাম্প্রদায়িক উগ্রবাদী অপশক্তি তারা কিন্তু তলে তলে ভয়ঙ্কর প্রস্তুতিতে আছে। আরো বড় ধরনের হামলা আশঙ্কা আছে। আকাশ ছোঁয়া জনপ্রিয়তাই হচ্ছে শেখ হাসিনার নাম্বার 1 এনিমি। শত্রুরা জানে ভোটে শেখ হাসিনাকে পরাজিত করা খুবই কঠিন, তাকে ফিজিক্যালি লিকুইডেট করাটা টার্গেট তাদের আছে। সেই চক্রান্ত বাংলাদেশে এখন বর্তমান। ক্রেতা আকর্ষণে পারদর্শী হওয়ায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতি বছরই বাড়ছে শিক্ষার্থীদের খণ্ডকালীন কাজের সুযোগ। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মতে সাধারণ বিক্রয় কর্মীদের চেয়ে বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়ারা অনেক বেশি স্মার্ট। তাই নিজেদের পণ্যের ব্র্যান্ডিং বা কাটতি বাড়াতে বেশিরভাগ প্রতিষ্ঠানই তাদের স্টলে শিক্ষার্থীদের নিয়োগ দিয়েছে। আর বাড়তি আয়ের সাথে মেলায় অর্জিত অভিজ্ঞতা আগামীতে বিভিন্ন ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। উন্নত সব দেশের শিক্ষার্থীরা পড়ালেখার অবসরে রেস্তোরাঁ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করলেও বাংলাদেশে এই সুযোগ সীমিত। তবে খণ্ডকালীন কাজের সুযোগ করে দিয়ে তাদের সে দুঃখ অনেকটাই কমিয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা আকর্ষণ ও পণ্য বিক্রিতে শিক্ষার্থীদের পারফরমেন্স ভালো হওয়ায় প্রতি বছরই বাড়ছে এই সংখ্যা। এবারের বাণিজ্য মেলায়ও নামি দামি সব প্রতিষ্ঠানই বিক্রয়কর্মী হিসেবে বেছে নিয়েছে শিক্ষার্থীদের। ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টুডেন্টরা আছে। এরা আমাদের গতানুগতিক যারা স্টাফ আছে তাদের চেয়ে আমরা মনে করি স্মার্ট। যখন কোনো কাস্টমার আসতেছে, কোনো প্রোডাক্ট সম্বন্ধে জানতে চাচ্ছে, তারা সেই প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস সেই কাস্টমারকে তারা বলতেছে। পেশেন্স লেভেলটা তাদের অনেক হাই থাকে এবং তারা কাস্টমার স্যাটিসফ্যাকশনটাও বুঝতে পারে, কাস্টমারদের খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে থাকে। এক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। তবে পড়ালেখার ফাঁকে বাড়তি আয়ের এই সুযোগ লুফে নিতে মেলায় খণ্ডকালীন বিক্রয়কর্মী কাজ করছেন অনেক তরুণ তরুণী। এরা কাস্টমারদেরকে বেশি অ্যাট্রাক্ট করতে পারে এবং ভালো সার্ভিস দিতে পারে। এক মাসের কাজের জন্য ফাঁকে দেখা গেছে একটা বড় অ্যামাউন্ট পাচ্ছি, আমাদের হাত খরচ থেকে শুরু করে সব কাজই রাখতেছে। আমরা যখন বড় বড় ব্র্যান্ডে কাজ করি, এক মাসের জন্য হলেও আমাদের পেমেন্টটা অনেক ভালো হয়। আমাদের পড়াশোনার কাজে অনেক হেল্প করবে টাকাটা। বাড়তি পাওনা হিসেবে রয়েছে অভিজ্ঞতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ, যা ভবিষ্যতে ভালো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দেবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। পড়াশোনার পর শেষ করার পর অনেকেই বসে থাকি বেকার অবস্থায়, অনেক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করি, হয় না। যদি ভালো পারফরমেন্স দেখাতে পারি, এখানেও আমাকে পার্মানেন্ট হিসেবে রেখে দিতে পারে ওরা। যখন পার্মানেন্ট জব করব, এই অভিজ্ঞতাটা তখন আমাদের অনেক কাজে লাগবে। শিক্ষার্থীদের মতে শুধু মেলা নয়, শীত ও গ্রীষ্মকালীন ছুটির সময়ে বড় প্রতিষ্ঠানগুলো খণ্ডকালীন কাজে সুযোগ করে দিলে দক্ষ কর্মী তৈরির পাশাপাশি কমবে বেকারত্ব। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। কুড়িগ্রামে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে শিমের আবাদ।
ফলন ভালো, ভালো দামও পাচ্ছেন চাষিরা। আর এই আবাদের প্রতিকৃত হচ্ছেন দিনমজুর আব্দুল জলিল। গত মৌসুমে তিনি মাত্র 15% জমি বর্গা নিয়ে সিম আবাদ করে ভালো লাভ করেন 35,000 টাকা। তার এই সাফল্য পথ দেখাচ্ছে অন্য চাষিদেরও। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক গ্রামের বাসিন্দা আব্দুল জলিল কিছুদিন আগেও দিনমজুরির কাজ করে কোনো রকমের সংসার চালাতেন, কিন্তু সিম আবাদ করে বদলে ফেলেছেন ভাগ্য। গত মৌসুমে নাটোরে কাজ করতে গিয়ে সিমের আবাদ দেখে উৎসাহিত হন। দিনমজুরি ছেড়ে নেমে পড়েন সিম চাষে। নিজের জমি নেই, 15% জমি বর্গা নিয়ে গত বছর সিম চাষ করে লাভ করেন 35,000 টাকা। এবার 35% জমিতে ইতোমধ্যে 1.5 লাখ টাকার সিম বিক্রি করেছেন। ঔষধপাতি আসল বিষয় 11,000 টাকা আমার মোট গেছে। যাওয়ার পর ইনশাল্লাহ আমরা খুব ভালোই পাইলাম। আব্দুল জলিলের সাফল্য দেখে বাণিজ্যিকভাবে সিম আবাদে উৎসাহিত হয়েছেন বলে জানালেন এই চাষিরা। আমার এইদিকে সিমের আবাদ ছিল না, জলিল ভাইয়ের আবাদ দেখিয়ে আমি 8% জমি আবাদ করছি। জলিল যে মনে করেন আবাদ করছে না, সিমের এত লাভ হয় তা আমরা জানি না, সামনেবার আমিও আবাদ করব। আর সিমের আবাদ সম্প্রসারণে চাষিদের বীজ প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। এই আব্দুল জলিল সাহেবকে দেখেই এবছর আবাদ বৃদ্ধি পেয়েছে এবং 30 হেক্টর জমিতে সিমের আবাদ হয়েছে। এই সিমের আবাদ সম্প্রসারণের জন্য আমরা উন্নত মানের বীজ সরবরাহ থেকে শুরু করে প্রশিক্ষণ প্রদান করছি। জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের তথ্য মতে জেলায় এবার 252 হেক্টর জমিতে সিমের আবাদ হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। পারস্য উপসাগরের উষ্ণ ও মরুভূমির ছোট্ট দেশ কাতার। এছাড়া মাথাপিছু আয়ের দিক থেকেও বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ মধ্যপ্রাচ্যের এই দ্বীপ রাষ্ট্রটি। দেশটিতে ভারতীয়রা স্থায়ী ব্যবসার বেশিরভাগ দখল করলেও রাজধানী দোহার সুকপাল্লা বোরকা মার্কেটের চিত্র ভিন্ন। কাতারের নারীদের কাছে বাংলাদেশিদের বানানো বোরখা প্রথম পছন্দ হওয়ায় এখানকার সব দোকানই তাদের দখলে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের দেশ কাতার। মুসলিম প্রধান হওয়ায় কাতারি নারীদের হিজাব ও বোরকা পরা বাধ্যতামূলক। এক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকরা দক্ষ হওয়ায় কাতারি নারীদের প্রথম পছন্দ বাংলাদেশিদের তৈরি বোরকা ও হিজাব। আমার প্রথম পছন্দ বাংলাদেশিদের বানানো হিজাব ও বোরকা। বাংলাদেশিদের দোকানে নতুন নতুন ডিজাইনের বোরকা পাওয়া যায়। কাতারি নারীরা বাংলাদেশিদের তৈরি হিজাব এবং বোরকা খুব পছন্দ করে। বাংলাদেশি সেলাই এবং কি কাজে ফিনিশিং এবং আমাদের টাইম টু টাইম আমরা দিতে পারি। এগুলো তো বাংলাদেশের কারিগর ছাড়া অন্য কোনো রাষ্ট্রের কারিগর এই ধরনের পোশাক বানাতে পারে না, ওই জন্য বাংলাদেশের কারিগরদেরকে ওরা বেশি পছন্দ করে। ওখানে মান ভালো এবং দামও একটু কম, সেই জন্য ওরা আমাদের এখানেই বেশি আসে। এই দোকানগুলা কেরালাও ছিল, কিছু পাকিস্তানিও ছিল, কিন্তু এখন দেখা গেছে সবগুলো আবেদ বোরকার দোকানই বাংলাদেশের বাইরের। শুধু বোরকা ব্যবসা নয়, কাতারের অন্য ব্যবসাতেও বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ানো দরকার বলে মনে করেন তরুণ ব্যবসায়ীরা। এখানে অন্যান্য ব্যবসা সবগুলো কেরালা, আপনার বলেন ইন্ডিয়া দেখেন, সবাই দেখেন এখানে ইরানি, অন্যান্য ব্যবসা সাইডে এরা সবাই অগ্রগামী। আমাদের বাংলাদেশিরা শুধু বোরকা ব্যবসাতে অগ্রগামী। আমি চাই আমি বাংলাদেশি হিসাবে সবাই মিলে অন্যান্য ব্যবসাতে যেন কি হয়, অগ্রগামী হয়। বোরকার ব্যবসায় বাংলাদেশিদের অবস্থান ধরে রাখতে এই খাতে আরো দক্ষ শ্রমিক দরকার বলেও জানান সংশ্লিষ্টরা। টেকনিক্যাল কাজ না জানা গালফে আসা ঠিক না, তবে গালফের ভিতরে যদি টেকনিক্যাল কাজ জানা হয় ইউরোপ থেকেও ভালো আমি মনে করি। বর্তমানে কাতার বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ শ্রমবাজার। দেশটিতে 3 লাখের মতো বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। এদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন। সময় সংবাদ, কাতার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গেল শনিবার থেকে শুরু হওয়া তুষারপাত অব্যাহত রয়েছে। তাপমাত্রা 9 ডিগ্রি ফারেনহাইট থেকে আরও কমে হিমাঙ্কের নিচে 6 ডিগ্রি ফারেনহাইটে নেমেছে। এরই মধ্যে তুষারপাতের কারণে নিউ ইয়র্ক সহ রাজ্যের দক্ষিণাঞ্চলে তুষার ঝড়ের জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এদিকে হঠাৎ করেই আবহাওয়ার এমন আক্রোশে বিপাকে পড়েছেন প্রবাসী বাঙালিরা। টিএম মামুনের ছবিতে যুক্তরাষ্ট্র থেকে শিয়াবুদ্দিন কিসলুর রিপোর্ট। তুষারের মোড়কে ঢেকে গেছে পুরো নিউ ইয়র্ক। সূর্য জাগার আগেই শনিবার ভোররাত থেকে তুষারপাত শুরু হয়। রাতের আকাশও থাকে তুষারের দখলে। বৈরী আবহাওয়া ও তীব্র তুষারপাতে ব্যাহত হচ্ছে যান চলাচল। ভোগান্তির কবলে পড়ছেন প্রবাসী বাঙালিরা। কঠিন কর্মজীবনেও যার বিরূপ প্রভাব পড়ছে। তুষারপাতের পাশাপাশি তাপমাত্রার দ্রুত পতনে কেবল মানুষ নয়, দিশেহারা প্রকৃতির সুন্দর পাখিরাও।
তীব্র তুষারপাতের কারণে 6 থেকে 12 ইঞ্চি তুষারে ঢাকা পড়েছে নিউ ইয়র্কের রাস্তাঘাট ও আশপাশের এলাকা। নিউ ইয়র্ক সিটিতে মঙ্গলবার অবধি তাপমাত্রা হিমাঙ্কের 5 ডিগ্রি নিচে থাকবে বলে ধারণা আবহাওয়া দপ্তরের। রাস্তায় জমে থাকা বরফ পরিষ্কারে কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তাপমাত্রা ও ঠান্ডা এই দুইয়ের এমন আক্রোশ আগে দেখেননি বলে জানালেন নায়াগ্রার কাছাকাছি বসবাসকারী এ প্রবাসী বাংলাদেশী। এইরকম স্নো কোনোদিন দেখি নাই, তাও কাজের প্রয়োজনে আমি এখানে টেলার্সে কাজ করতে আসছি। বৈরী আবহাওয়া ও তীব্র তুষারপাতে ব্যবসায়ও এসেছে মন্দাভাব। তবুও বেঁচে থাকার সংগ্রামে ক্লান্তিহীন পথ চলছেন প্রবাসীরা। অ্যাক্সিডেন্টের ভয় আছে প্রচুর। আজকে -9 ঠান্ডা, অনেক ঠান্ডা, রাস্তাঘাটে মানুষ খুব কম। প্রচন্ড ঠান্ডা, এই বছর প্রথম স্নো পড়ছে আর কি। জীবনযাত্রা অনেক কঠিন হয়ে গেছে, চলাফেরা অনেক কঠিন হয়ে গেছে, অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে বাসা চলে আসছে। নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত কুইন্সে তুষার পড়েছে 4.5 ইঞ্চি। এই যাবৎ সর্বোচ্চ 6 ইঞ্চি তুষারপাত হয়েছে লং আইল্যান্ডের সাপোক কাউন্টিতে। তুষার জমে বরফ হওয়ায় চলাচলে ও ঘরের বাইরে বেরোতে জরুরি সতর্কতা জারি করেছে নগর কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক ছাড়াও তুষারের মোড়কে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঙ্গরাজ্য। তীব্র তুষারপাতের কারণে প্রচণ্ড ঠান্ডায় জর্জিয়া, কেন্টাকি, মেইন, অরেগন অঙ্গরাজ্যে এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া ও নিউ জার্সিতেও অব্যাহত রয়েছে ভারী তুষারপাত। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জম্মু কাশ্মীরের আখনুর এলাকায় সন্ত্রাসী হামলায় 3 ভারতীয় সেনা নিহত হয়েছে। সোমবার স্থানীয় সময় ভোরের দিকে ভারতীয় সীমান্ত এলাকার সড়ক পথের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা GREF এর ক্যাম্পে এই হামলা চালানো হয়। অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের এলোপাথারি গুলিতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। কে বা কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে এখনো জানা যায়নি। হামলার পর বন্দুকধারীরা পালিয়ে গেলেও তাদের ধরতে সাঁড়াশি অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকা ঘিরে রাখার পাশাপাশি জোরদার করা হয়েছে তল্লাশি অভিযান। গত বছর কাশ্মীর একাধিক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাক ভারত উত্তেজনার মধ্যেই আবারও এই হামলার ঘটনা ঘটল। খেলার খবর। আইসিসি দ্বিস্তর বিশিষ্ট টেস্ট নীতি কখনোই বাস্তবতার মুখ দেখবে না। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। সেই সঙ্গে তিনি জানান ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে আরও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহী নিউজিল্যান্ড। আর ব্ল্যাক ক্যাপসদের এমন ভাবনাকে স্বাগত জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। মুস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে নিউজিল্যান্ড থেকে হুমায়ুন কবির রোজের রিপোর্ট। এন শ্রীনিবাসন আইসিসিতে না থাকলেও তার কালো মগজের ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল আইসিসির বেশ কিছু অসাধু কর্মকর্তারা। দ্বিস্তর টেস্ট নীতির প্রবর্তন করতে উঠে পড়ে লেগেছিল তারা। ওই দ্বিস্তর টেস্ট নীতি বাস্তবায়ন হলে একরকম টেস্ট ক্রিকেট থেকে নির্বাসনে যেতে হতো বাংলাদেশ দলকে। ফেব্রুয়ারিতে আইসিসি সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে দ্বিস্তর টেস্ট নীতির ভবিষ্যৎ নিয়ে। তবে আইসিসির অন্যতম নীতি নির্ধারক নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট দ্বিস্তর টেস্ট নীতির সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন। ফেব্রুয়ারিতে আইসিসির সভায় এ ব্যাপারে আলোচনার কথা থাকলেও যতটুকু জানি দ্বিস্তর টেস্ট নীতির ব্যাপারে অন্য দেশগুলোর আগ্রহ নেই। আর হ্যাঁ, বাংলাদেশ সীমিত ওভারের পাশাপাশি টেস্টে দারুণ উন্নতি করেছে। সম্প্রতি তারা ইংল্যান্ডের মতো দলকে টেস্টে হারিয়েছে। সর্বশেষ 2010 সালে নিউজিল্যান্ড সফর করা বাংলাদেশ ক্রিকেট দলের সাথে এই দলের উন্নতির গ্রাফে দারুণ প্রশংসা করলেন ডেভিড আর জানালেন টাইগারদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা। 2010-এ নিউজিল্যান্ডে আসা বাংলাদেশ ক্রিকেট দল আর এই দলের মধ্যে অনেক পার্থক্য। এই দল জিততে জানে, সব দলকে হারানোর মানসিকতা তাদের মধ্যে স্পষ্ট। ভবিষ্যতে এফটিপির বাইরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের ইচ্ছা আছে আমাদের। বাংলাদেশ সব ফরম্যাটেই দারুণ দল হয়ে উঠেছে। এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিসিবি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইওর সাথে কথা হয়েছে এবং আমরা বসেছিলাম টু ওয়ার্ক আউট। আমরা আমাদের স্পেশালি আমাদের ন্যাশনাল টিমের বাইরেও এই টিম বা এজ গ্রুপের কোনো বাইলেটারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যায় কিনা। সবকিছু ঠিক থাকলে প্রথম ধাপে এবছরে নিউজিল্যান্ডে বাংলাদেশ এ দলকে আমন্ত্রণ জানাবে ব্ল্যাক ক্যাপস ক্রিকেট বোর্ড। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে চলছে 3 দিনের উন্নয়ন মেলা। জেলা প্রশাসকদের উদ্যোগে বিভিন্ন স্থানের র্যালি।
নীতিমালা তৈরির 1 বছরে বন্ধ হয়নি গৃহকর্মী নির্যাতন। গত বছরে 43 জনের মৃত্যু। নির্যাতন বন্ধে প্রয়োজনে আইন করা হবে জানালেন শ্রম প্রতিমন্ত্রী। পূর্বাঞ্চল রেলের প্রায় 1250 লেভেল ক্রসিং এর মধ্যে 700-রও বেশি অবৈধ। অসচেতনতার পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থার দায়িত্বহীনতায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শহর জুড়ে নানা উন্নয়নমূলক কাজের ফলে সৃষ্ট ধূলিকণায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। শীতের সময় ঢাকার বাতাসে ভয়ঙ্কর বিষ। এবং বন বিভাগের অসাধু কর্মচারীদের সঙ্গে যোগ সাজশে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করছে চোরা কারবারিরা। জনপ্রতিনিধিদের অনুমতি পাওয়ার দাবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।